প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ত্যাগ করেছেন এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গ্রেপ্তার দাবি করছেন। এই সরকারের দায়িত্ব শেষ, ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছে, দেশকে অন্তত একটা নির্বাচন দিয়ে তারা বিদায় নিচ্ছেন। আপনি কি মনে করেন তাদের সেফ এক্সিটের বিষয়ে এখনো কোনো শঙ্কা আছে? তারা কি ভবিষ্যতে কোনো কিছু নিয়ে তাদের দায়িত্বকালের ভূমিকার জন্য প্রশ্নের মুখে কিংবা বিচারের মুখোমুখি হতে পারেন? আমার মনে হয় হতে পারেন, হতে হবে। আমার ধারণা অনেক উপদেষ্টারই বিরুদ্ধে দুর্নীতির প্রচুর অভিযোগ আছে, প্রচুর, এবং সেই অভিযোগগুলো ধীরে 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 উঠতে থাকবে। তারা ওই সময়টাতে নিজেদেরকে অল্প সময় পেয়ে তারা মোটামুটি দুর্নীতির মহোৎসবে তারা কিন্তু লিপ্ত হয়ে পড়ছিলেন। এগুলির বিচার হবে এবং বিচার হওয়া উচিত আমি মনে করি। না হলে এদের বিচারের দাবিতে আন্দোলনও হতে পারে। আর আরেকটা জিনিস হলো যে যারা বিদেশি নাগরিক ছিলেন, মানে যারা দ্বৈত নাগরিক ছিলেন এবং এই সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে জড়িত ছিলেন, তারা সব দেশ ছেড়ে পালাবে খুব শিগগিরই। ফয়েজ আহমেদ তো আগে গেছে, এর মধ্যে আরও দু একজন অলরেডি চলেও গেছে, এবং এরপরেও আর দেখবেন আপনারা যারা যারা দ্বৈত নাগরিক আছে কেউ দেশে থাকবে না, সব পালাই যাবে। অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে, আপনি শুরু থেকেই এই সরকারের খুব ভালো সমালোচনা করেছেন। অথর্ব বলেছেন, নন সিরিয়াসও বলেছেন। শেষ মুহূর্তে কি এমন কিছু করেছে যে আসলে আপনি আগের যে সমালোচনা, শেষ মুহূর্তে কি খুশি হয়েছেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরমেন্স 10-এ কত দেবেন? আমি ওনার পারফরমেন্স 10-এ 2 দিব। ওনার সরকারের পারফরমেন্স, ওনারা একটা ব্যর্থতম সরকার। এত ব্যর্থ সরকার আমাদের দেশে এর আগে কখনো আসছে কিনা আমার সন্দেহ। অনেকে ব্যর্থতা আছে, অনেকে লুটপাট করছে, চুরি করছে, কিন্তু তারা কিছু কাজও করছে। এই 1.5 বছরে ওনারা অন্যের বদনাম করা ছাড়া, কুৎসারটনা ছাড়া, প্রতিহিংসাকে বাস্তবায়ন করা ছাড়া তারা আর কিছুই করতে পারে নাই। তারা ডিলে করেছে। তাদের মধ্যে শেষ মুহূর্ত আকাঙ্ক্ষা ছিল আরও কিছুদিন থাকার, কিন্তু আমি মনে করি আর্মির ভূমিকার কারণে তারা আর বেশি দিন থাকতে পারে নাই। এই সরকার একটা অথর্ব এবং নন সিরিয়াস সরকার ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 1.5 বছরের বেশি ক্ষমতায় ছিল এবং আমলাতন্ত্রের সঙ্গে তাদের এই সরকারের একটা দূরত্ব দেখা গেছে। ডিপ স্টেটের কথাও আমরা শুনি যে বেশ সক্রিয় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি নানান জায়গা থেকে বাধা দেওয়া হয়েছে। এই সরকারের সময়ও ঠিক একই ধরনের চ্যালেঞ্জগুলো কি দেখতে পাচ্ছেন কি না? যদি থাকে সেগুলো আসলে আমলাতন্ত্রের সঙ্গে এই সরকার সামঞ্জস্য কিভাবে করবে এবং আসলে কি করা উচিত এই সরকারের এই বিষয়গুলো ডিল করার জন্য? আমি এখনও মনে করি যে সবসময় আমলাতন্ত্র সরকারকে ভোগায়, সবসময় ভোগায়, এবং এই সরকারকেও ভোগাবে বলে আমার ধারণা। সরকার এটাকে ট্যাকেল করতে যে হয়তো দলীয়করণ করবে, তা দলের লোকজনকে এনে আমলা বানাবে, বড় বড় পোস্ট দিবে, তাতে ঝামেলা আরও বাড়বে, তাতে আমলাতন্ত্র পেশাদারি রূপ পাবে না। অনেক লোক আছে বিএনপির সঙ্গে জড়িত, বিএনপির আমলা হিসেবে, তাদের অতীত খুব একটা ভালো না। তারা আসতে যে খুব একটা ভালো কিছু করে ফেলাবে আমার তা মনে হয় না। জামাত প্রথমবারের মতো জোটবদ্ধ হয়ে বিরোধী দলে যাচ্ছে এবং তারা ছায়ামন্ত্রী সবার কথা বলছে। তাদের এই যে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকাটা আপনি কেমন হতে পারে বলে মনে করছেন, এবং যে মন্ত্রিসভা সেটা কেমন, ছায়ামন্ত্রী সবার কথা বলা হচ্ছে, সেটা আসলে কি ভালো আইডিয়া কিনা? এটা আসলে জবাবদিহিতার জায়গায় হচ্ছে এই সরকারের মন্ত্রিসভাকে নিয়ে যাবে কিনা? পাশাপাশি 11 দলীয় যে জোট, সম্পূর্ণভাবে বলা হয়েছিল যে এটা একটা নির্বাচনী ঐক্য, এটা টিকে থাকবে কিনা? আমার মনে হয় এই জোট টিকে থাকবে। এই কারণে টিকে থাকবে যে এনসিপিও বুঝে গেছে জামাতের সঙ্গে যেয়ে তাদের লাভ হয়েছে, কারণ তারা তো 6টা আসন পেতে কোনো আমার সন্দেহ আছে এক একের নির্বাচন করলে, কাজে তারা এখানে থাকতে চাইবে। আর এর মধ্যে আপনি দেখবেন যে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে কিন্তু নাহিদ ইসলামের নাম ঘোষণা করেছে জামাত ইসলামী। এটাও বোঝা যাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে তাদের যেটা আত্মিক বন্ধন, এটা আসলে বেশ জোরালো, এবং তারা একসঙ্গে থাকার জন্য এটা করেছেন। আর বিরোধী দল হিসেবে জামাত ইসলাম মানে এই 11 দলীয় জোট আমার ধারণা খুবই ভালো করবে, কারণ তারা এখানে সংসদে তারা নানার বিষয়ে প্রশ্ন তুলবে, এবং সেটা আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা প্রাণবন্ত সংসদ হবে। আমরা আগে দেখেছি বিভিন্ন সময় কথা পছন্দ না হলে একদল ওয়াকআউট করে, বয়কট করে সংসদ যায় না। আমার মনে হয়েছে যে এবারে সংসদটা ওরকম কোনো চেহারা হয়তো এই সংসদে দেখা যাবে না। এটা আমি মনে করি যে ভালো, এবং বিরোধী দল হিসাবে জামাত ইসলাম ভালো করবে বলে আমার ধারণা। ছায়ামন্ত্রী সভাটা যদি একটু। ছায়ামন্ত্রী সভা সেটা আমার কাছে কনফিউজিং এই কারণে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ছায়ামন্ত্রী সভা হয়নি। ছায়ামন্ত্রী সভার কাজটা তাহলে কী? তার মানে আমি যতটুকু বুঝি আর কি, সেটা হলো একটা মন্ত্রিসভা থাকবে প্রত্যেকটা মন্ত্রণালয়ের, এবং বিরোধী দলেরও ওই মন্ত্রণালয়ের জন্য আরেকজন লোককে তারা রাখবে যিনি ওই মন্ত্রণালয়ের এক্সপার্ট। যখন সংসদে আলোচনা হবে তখন ওই মন্ত্রীর ওই মন্ত্রণালয় বিষয়ে কোনো একটা প্রশ্নের ব্যাপারে, কোনো একটা ব্যাখ্যার ব্যাপারে যদি পাল্টা যুক্তি দিতে হয়, তাহলে তার যে ছায়ামন্ত্রী আছেন এখানে উনি এটা দিবেন।
কিন্তু এই সমস্যাটা কী হবে, আমাদের এখানে তো ইনফরমেশন তো ওপেন না, মন্ত্রিসভার ইনফরমেশন কিন্তু ওপেন না। ওপেন না থাকার কারণে ছায়ামন্ত্রী যিনি হবেন তিনি কি ওই মন্ত্রণালয়ের ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন? তাকে কি সংগ্রহ করতে দেওয়া হবে? সরকারকে এটা করবে, মানে অনুমোদন করবে? আমার মনে হয় এটা হবে না। কাজে ছায়ামন্ত্রিসভার কনসেপ্ট যতটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে ইজি, আমাদের এখানে ততটা ইজি হবে বলে আমি মনে করি না। নির্বাচনের পরই আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, নেতাকর্মীরা কার্যালয়গুলো নিয়ন্ত্রণে নিচ্ছেন, তালা ভেঙে ঢুকছেন। এই যে এটা নিয়ে একটা নতুন করে কেউ কেউ কথা তুলছেন যে হচ্ছে বিএনপি কি আওয়ামী লীগকে স্পেস দেবে কিনা, নাকি এই সরকারের ক্ষমতা হস্তান্তরের যে ট্রানজিশন এই সময়টাতে সরকার আদতে কোনো সেই অর্থে কার্যকর কোনো সরকার না থাকাতে সেই ট্রানজিশনটা ব্যবহার করছে কিনা। দেশ আসলে গণতান্ত্রিক পথে হাঁটছে, আওয়ামী লীগের জন্য স্পেস কি আপনি বিএনপি সরকারের শাসনামলে, নির্বাচিত সরকারের শাসনামলে আপনি দেখতে পাচ্ছেন কিনা? শুনেন, আওয়ামী লীগ সরকারকে স্পেস দেওয়া, যেই সরকারই হোক না কোনো ক্ষমতা আসুক না, তাদের দেওয়া উচিত। কারণ এটা একটা পলিটিক্যাল পার্টি, এবং পলিটিক্যাল পার্টিকে এভাবে গাইড জুড়ে নিষিদ্ধ করা অথবা স্থগিত করা কর্মকাণ্ড, এটা আমি মনে করি এটা উচিত না। এটা আমি সবসময় বলছি। যখন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল তখন আমি এই কথা বলেছিলাম। যখন আওয়ামী লীগ হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল আমি তখনও বলেছিলাম এই কথা, যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এই রাজনৈতিক দল টিকবে কি টিকবে না সেটা জনগণ ঠিক করবে। পাশাপাশি আরেকটা কথা বলি, আমি আজকেও আমি বলেছি যে যে আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে একটা সব নির্বাহী আদেশে, এই আইনটাকে আমি কালো আইন মনে করি, এভাবে নিষিদ্ধ করাটা। কাজেই একটা কালো আইনের মাধ্যমে এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কালো হলেও সেটা কিন্তু আইন। কাজেই আমি এই আইনটা বাতিলের দাবি জানাই, কিন্তু এই আইনটা বাতিলের জন্য আন্দোলনও বন্ধ হতে পারে, আমার তাও কোনো আপত্তি নাই। কিন্তু আইনটা অমান্য করার জন্য যে আন্দোলন, সেটাকে আমি সাপোর্ট করি না। আমার কথাটা হলো, আইন যতক্ষণ আছে ততক্ষণ এটাকে আপনার মানতে হবে। যখন আপনি যদি পছন্দ না হয়, আপনি আইনটা বাতিল করার জন্য আন্দোলন করেন। আইনটা যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই আইন আপনাকে মানতে হবে। এটা হলো আমার অপিনিয়ন। কাজে এখন আওয়ামী লীগের অফিস খুলে দিলে যে আইন ভঙ্গ হয়ে যাবে তা কিন্তু আমি মনে করি না। আওয়ামী লীগের অফিস একটা জড় বস্তু, এটা তালা মারবেন কেন আপনি? আর যে তালা বেড়েছে ওটা যদি সরকারি কোনো সংস্থা তালা মারে তাহলে এক কথা, কিন্তু ওটা যদি অন্য কোনো পলিটিক্যাল পার্টি মারে, পলিটিক্যাল ওয়ার্কাররা মারে, ওটা কিন্তু আপত্তির ব্যাপার। আপত্তির ব্যাপার এখানে তাদের তো এই আইন বাস্তবায়নের তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। তো এনসিপি কী কারণে মারবে, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন কেন মারবে, বিএনপি কেন তালা মারবে? এটা মারা উচিত না। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমি দেখছি তালা খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ তারা নিজেরাই খুলছেন, কেউ যে ওখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কেউ যে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন। তার মানে তারা পুরোদস্তুর রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে জানান দিচ্ছেন। এই জানান দেওয়াটা আমার কাছে বেআইনি মনে হয়, এবং আমি মনে করি আওয়ামী লীগ তাড়াহুড়া করতেছে। আওয়ামী লীগের যদি মাথার মধ্যে বুদ্ধি থাকতো কিছুটা, তাহলে তারা এই তাড়াহুড়াটা করতো না। তারা অপেক্ষা করতো, তারা সরকারের উপর চাপ দিত, সরকারের কাছে রিকোয়েস্ট করতো যে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, সেই নির্বাহী আদেশটা আপনারা প্রত্যাহার করে নেন। এইটার চাপ দিলে হতে ভালো। কিন্তু আপনি কিন্তু আইন ভাঙার দিকে যাচ্ছেন। আইন ভাঙার দিকে গেলে কিন্তু আইন প্রয়োগের একটা সুযোগ তৈরি হবে। তখন কিন্তু বিএনপিকে আপনি আবার দায়বদ্ধ করতে পারবেন না। আপনি বলবেন যে এই ধরনের আইন করাটা অন্যায়। এই ধরনের তো আপনারাও করছেন, আপনারা করেন নাই? আওয়ামী লীগ কি এই ধরনের আইন করে নাই? আওয়ামী লীগ কি এই ধরনের কর্মকাণ্ড করে না? তারা আওয়ামী লীগ কি এই তারেক রহমানের ভাষণ এই দেশে তার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয় নাই? দিছে তো, ভালো হয়নি সেটা? ওটাও খারাপ ছিল, ওটাও খারাপ ছিল। বলবেন যে উনি তো দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। হ্যাঁ, তাকে দণ্ড আপনি আদালতের মাধ্যমে দিয়েছেন। আবার ওইরকম একটা আদালতের মাধ্যমে তো শেখ হাসিনারও দণ্ড দেওয়া হয়েছে, ওনাকেও তো ফাঁসি দেওয়া হয়েছে। তারেক রহমান তো ফাঁসি আসামি ছিল না, যাবজ্জীবন কারাদণ্ডে আসামি ছিল। শেখ হাসিনা তো ফাঁসি আসামি, মৃত্যুদণ্ডের আসামি। তাহলে এখন তাহলে শেখ হাসিনা আপনি যদি দল করেন, আপনি যদি আপনার কর্মকাণ্ড করেন, যদি স্লোগান দেন, যদি শেখ হাসিনার বক্তব্য নিয়ে আলোচনা, তাহলে এটাও তো তাহলে বন্ধ করা উচিত। এগুলি ঠিক না। একটা হিংসা আর একটা প্রতিহিংসাকে ডেকে আনে। আমি মনে করি সবাই আইন মেনে চলা উচিত। আওয়ামী লীগের উচিত হবে ওই আইনটাকে বাতিল করার জন্য সরকারের কাছে চাপ দেওয়া, অনুরোধ করা, আবেদন করা, এগুলি করা।